এবারে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অটো প্রমোশন। পড়াশোনার দুর্বলতা কাটাতে নভেম্বর থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে মূল্যায়ন, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। পরিবার পরিকল্পনার চতুর্থ শ্রেণীর কর্মচারীর একই এলাকায় একাধিক বহুতল ভবন। অনুসন্ধানে দুদক। রাজধানীর পঙ্গু হাসপাতালে র্যাবের অভিযানে 11 দালাল আটক। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্য খালাস। দিনে ক্ষতি শত কোটি টাকার বেশি, ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা। এবং কাল বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ষষ্ঠী। সন্ধ্যার পর মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। পশ্চিমবঙ্গে মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞায় রায় পুনর্বিবেচনার আপিল খারিজ। সময় সংবাদে সঙ্গে আছি আমি হাফসাতুন। এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উঠছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি যাচাই করতে 30 দিনের সংক্ষিপ্ত পাঠ্যসূচি থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে আসলেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান তিনি। নতুন এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে প্রথম কোভিড-19 আক্রান্ত শনাক্তের 9 দিনের মাথায় 17 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য ঝুঁকির কারণে বাতিল করতে হয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এইচএসসিতেও পরীক্ষা না নিয়ে মূল্যায়ন হচ্ছে ভিন্ন পদ্ধতিতে। এবার বলা হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হবেন। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সবাই যাবে পরের ক্লাসে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানই নিতে পারবে না পরীক্ষা। এবার পরীক্ষা ছাড়াই সবাই পরবর্তী ক্লাসে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, অভিভাবকদের বলবো, শিক্ষকদেরকে বলবো, আমার পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে যেতে হচ্ছে না, এটি সত্য, কিন্তু আমি যেন যতদূর সম্ভব আমার সুযোগ আছে, আমার শিখন ফল যা আমার অর্জন করবার কথা ছিল তা অর্জন করবার সেই সুযোগটি যেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন গ্রহণ করে। তবে নভেম্বর থেকে 30 কার্য দিবসের সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের, যার ভিত্তিতে শিক্ষার্থীদের ঘাটতি যাচাই করে তা পূরণ করার চেষ্টা করা হবে পরের ক্লাসে। সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রকাশ করা হবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট শ্রেণীর বিষয়ভিত্তিক শিখন ফলের গুরুত্ব বিবেচনা করে সিলেবাসটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেন তা পরবর্তী ক্লাসের শিখন ফল অর্জনে সহায়তা করে। এদিকে নতুন এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনলাইনেও যদি পরীক্ষা হতো তবু আমরা একবার হলে বইটা দেখতাম যে পরীক্ষা হবে, স্যার আমাদের সামনে থাকবে, পরীক্ষাটা নিত, তখন আমরা একটু হলেও পড়তাম। আগে যেভাবে পরীক্ষাটা দেওয়া হতো ওইভাবে পরীক্ষাটা দিলে অনেক ভালো হয়। আমাদের এটাও দেখতে হবে আমাদের সকল শিক্ষার্থী সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারবে কিনা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্য ঝুঁকি কমে আসলেই নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। এছাড়া আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলেন মন্ত্রী। তবে পরীক্ষা কখন হবে তা নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কোভিড বাস্তবতায় বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও বিশেষজ্ঞরা বলছেন প্রশ্ন ফাঁস ঠেকাতে অন্যবারের তুলনায় কয়েক গুণ কঠোর হতে হবে প্রশাসনকে। মূল দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরই। এদিকে পরীক্ষা নিয়ে দ্বিধা কাটছে না ভর্তিচ্ছুদের। কোভিড বাস্তবতায় ভিন্ন চিন্তা করতেই হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া এখন বড় চ্যালেঞ্জ। অনলাইনে নাকি সরাসরি, আগের মতোই হবে নাকি সমন্বিত পদ্ধতি, এখনো পর্যন্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে পেরেছে তারা সরাসরি ভর্তি পরীক্ষা নেবে। তবে সেটা অনুষ্ঠিত হবে বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, ঢাকার বাইরে হলে কতটা স্বচ্ছ হবে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান বাস্তবতায় এই সিদ্ধান্তের বিকল্প ছিল না। তবে প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিভাগীয় শহরে পরীক্ষা হলেও নিজেদের শিক্ষকদের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যে প্রশ্নপত্র ফাঁস হয় না, এটাও তো মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, যেটা দরকার সেটা হচ্ছে যে সতর্কতা অবলম্বন করা, প্রশ্ন দেয়া, প্রশ্ন খোলা, প্রশ্ন রুম পর্যন্ত পৌঁছানো, এই ধরনের যে সব জায়গাতে রিস্ক আছে বলে আমরা মনে করব সব জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জড়িত থাকবে, অন্য হাতে আমরা
দিব না। বিভাগীয় শহরে পরীক্ষার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বেশিরভাগ শিক্ষার্থী, তবে ভিন্ন মত আছে কারো কারো। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটা উদ্যোগ। এটা আমাদের জন্য অনেক লাভজনক হয়েছে। প্রশ্নটা আনা হবে তখন একটা রিস্কটা থেকে যাচ্ছে। পরীক্ষার মান বন্টনেও পরিবর্তন আসছে। 100 নম্বরের পরীক্ষায় লিখিত 50, এমসিকিউ 30 এবং এসএসসি ও এইচএসসির উপর 20 নম্বর। অধ্যাপক মেজবা কামাল মনে করেন আগের পরীক্ষার উপর কোনো নম্বরই রাখা উচিত নয়। একটা হচ্ছে স্কুল কলেজ, একটা হচ্ছে মাদ্রাসা, আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো যেহেতু 3টা স্ট্রিম 3 রকমের, তাহলে কোনো না কোনো স্ট্রিমের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। গতবারের মতনই যে এমসিকিউতে যারা পাশ করবে সবার খাতা দেখা হবে না, একটা নির্দিষ্ট সংখ্যক খাতাটা রেশিও করে নিয়ে দেখা হবে। এটা কমানো হয়েছে এবং চিন্তা আছে যে পরীক্ষার সময়টাও যদি একটু কমানো যায়। ডিনস কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করবে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কবলে পড়ে দেশের আমদানি বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসছে। পণ্য খালাস না করে বিদেশি জাহাজগুলো অলস বসে থাকায় দিনে শত কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। সে সাথে ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা রয়েছে। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত দুদিন ধরে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকায় 9 লাখ মেট্রিক টন পণ্য নিয়ে অলস বসে আছে 40টির বেশি বিদেশি জাহাজ। নির্ধারিত সময়ের বেশি বন্দরে অবস্থান করায় এসব জাহাজকে প্রতিদিন 10 থেকে 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশি জাহাজ মালিকদের কাছে ইমেজ সংকটের মুখে পড়ছে চট্টগ্রাম বন্দর। এই 4 লাখ ডলারের বা তার থেকে অধিক টাকা, এটা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু বিদেশে আপনার যে শিপিং লাইনের যে মালিক পক্ষ আছে তাদেরকে কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ আমাদের এক হিসাবে এই যে এতগুলো টাকা, এই টাকাগুলো কিন্তু আমাদের দেশ থেকে আপনার এই ড্যামারেজ হিসাবে চলে যাবে। যেহেতু খালাস করতে পারছে না, তাহলে বিদেশি জাহাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির কারণে তখন পরবর্তীতে অন্য জাহাজ পাঠাতে ওরা অনীহাবোধ করবে। বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের জন্য লাইটারের জাহাজ রয়েছে প্রায় 3000। বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রতিদিন অন্তত 1.5 লাখ মেট্রিক টন পণ্য দেশের বিভিন্ন ঘাট এবং নদী বন্দরে পৌঁছে দেয় লাইটারের জাহাজগুলো। কিন্তু ধর্মঘটের কারণে কোথাও কোনো পণ্য খালাস হচ্ছে না। হঠাৎ করে ডিজাপশন হলে এবং এটা 2-3 দিন যদি বেশি যায়, 2-3 দিন যদি লাগে আরও, তাহলে সেইখানে স্বাভাবিকভাবে মার্কেটে একটা ক্রাইসিস হবে এবং জিনিসপত্রের একটা ঊর্ধ্বগতির দিকে চলে যেতে সম্ভাবনা আছে। আনলোডিং বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে এর অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্ট সেটা ভোক্তাদের উপরে গিয়ে পড়বে। তবে শ্রমিকরা বলছেন নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছেন। সরকার আমাদের সাথে বারবার চুক্তি করেছে, মালিকরা আমাদের সাথে বারবার চুক্তি করেছে, সে চুক্তি বাস্তবায়ন করতেছে না। টাকা তো পাচ্ছি না, খবর থেকে শুধু টাকা যাইতেছে, টাকা আসতেছে না। এই জাহাজ যে বন্ধ, বাংলাদেশ সরকার চাইলেই এটা সম্ভব যে কোনো মুহূর্তে এটা সমাধান করা। বাংলাদেশের আমদানি পণ্যের 40% বেশি পরিবহন করে লাইটারের জাহাজগুলো। একই সাথে আমদানিকৃত তেল পরিবহন করা হয় লাইটার ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নৌ ধর্মঘটের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাংলাবাজার ঘাট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাব তার কাছে। শফিক। হাফসা, দুদিন গড়ালো নৌ শ্রমিকদের ধর্মঘটের 2 দিন গড়ালো, এখনো পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আসেনি কখন তারা সেই ধর্মঘট প্রত্যাহার করছে। তবে এখানে একটি যৌক্তিক একটা বিষয় আছে, সেটি হলো কিছুক্ষণ আগে আমরা এখানে শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে যেহেতু চট্টগ্রামে প্রায় 50 থেকে প্রায় 100 কোটি টাকা লোকসান হচ্ছে একদিন ধর্মঘটের কারণে, সেক্ষেত্রে তাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে খোরাকি, অর্থাৎ একজনকে 100 টাকা করে খোরাকির যে দাবি তুলছে, তারা বলছেন যে সেক্ষেত্রে কিন্তু 50 লাখ টাকা হলে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ যে প্রতিদিন যে টাকা লোকসান হচ্ছে, যেটা ক্ষতিপূরণ হচ্ছে 100 কোটি টাকা, সেক্ষেত্রে তাদের এই দাবিটা নগণ্য। সেজন্য তারা এটি সরকারকে এই বিষয়টি দেখার জন্য তারা বারবার করে বলেছেন। এবং আমি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে এসে বিভিন্ন নেতাদের সাথে কথা বলছিলাম, বিভিন্ন যেখানে শ্রমিক নেতা তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বারবারই কিন্তু ক্ষতির বিষয়টি বলছেন। তারা বললো বন্দর নগরীর বিষয় দেশের অন্যান্য নৌবন্দর ক্ষতি না হলেও কিন্তু চট্টগ্রাম বন্দরে সবচেয়ে বেশি ক্ষতি হয়, কারণ চট্টগ্রাম বন্দরে সমুদ্রপথে কিন্তু 98% কিন্তু পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে হয় এবং 40% কিন্তু
এই লাইটের জাহাজের মাধ্যমেই কিন্তু পণ্যগুলো পরিবহন হয়ে থাকে। কারণ একদিন যদি লাইটের জাহাজ যদি বন্ধ থাকে, বহির্নোঙরে যদি একদিন যদি কোনো একটি মাদার ভেসেল তথা বড় জাহাজ যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে তাদেরকে $12,000 মাসুল দিতে হয়। সেক্ষেত্রে যদি 50 থেকে 60টি থাকে, সেক্ষেত্রে সেদিকে প্রায় $6 লাখ কিন্তু ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এবং বিভিন্ন যে আমদানিকারকদের ক্ষতি হচ্ছে, শ্রমিকদের ক্ষতি হচ্ছে, কারণ এখানে 50,000-এর বেশি শ্রমিক রয়েছে। অর্থাৎ একটি লাইটের জাহাজে 16 থেকে 17 জন পর্যন্ত একটি লাইটের জাহাজ থাকে। সেক্ষেত্রে 3000 লাইটের জাহাজ রয়েছে চট্টগ্রামের এই কর্ণফুলীকে ঘিরে। এবং ওয়াটার সেলে রয়েছে প্রায়, ওয়াটার সেল ট্রান্সপোর্টের অধীনে রয়েছে 1226টি, এরপর আরও প্রায় 2000টির মতো রয়েছে। সর্বমিলিত 3000 লাইটের জাহাজ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু 3000 লাইটের জাহাজে 16 জন করতে যদি হয়, সেক্ষেত্রে আর 45 থেকে 50,000 শ্রমিক হয় এই নৌক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে ঘিরে। এবং যেহেতু চট্টগ্রাম বন্দর হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রাণ, এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন এলাকা কিন্তু নৌপথে পণ্যগুলো নিয়ে যায়। এবং 16টি যে ঘাট রয়েছে, সেখানেই কিন্তু এই পণ্য প্রায় 500 থেকে 1000 প্রতিদিন লাইটের জাহাজ থাকে। এবং চট্টগ্রাম বন্দর বহির্নোঙে এই মুহূর্তে কিন্তু 14 লাখ মেট্রিক টন পণ্য নিয়ে বসে আছে কিন্তু বিভিন্ন লাইটের জাহাজ এবং মাদার ভেসেল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধর্মঘটের। নৌ ধর্মঘটের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাংলাবাজার ঘাট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। রাজধানী ঢাকা সহ সারা দেশের কোথাও পাইকারি ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, বাড়তি দামে আগে কেনা থাকায় সরকার নির্ধারিত দামে আলু বিক্রি সম্ভব না। দাম কমতে আরও 2 থেকে 3 দিন লাগবে। এদিকে সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি না করলে কাল থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একদিন বন্ধ রাখার পর ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে কাউরান বাজারের আলুর আড়ত। কম দামে আলু কিনতে নগরীর বিভিন্ন স্থান থেকে মুদি দোকানদার, হোটেল রেস্তোরাঁর কর্মচারীরা বৃহত্তম এই পাইকারি বাজারে ছুটে আসলেও হতাশ তারা। সরকার নির্ধারিত 30 টাকার আলু কিনতে হয় 40 থেকে 42 টাকা দরে। যে দাম দিচ্ছি সে দামে তো আমরা এখনো পাইনি। আমার কাছ থেকে 200 টাকা পালা নিল, 40 টাকা পার কেজি। আমার ব্যস্ত হবে 45 টাকা কেজি। পাইকারি ব্যবসায়ীদের দাবি, কম দামের আলু এখনো বাজারে আসেনি, তাই লোকসান দিয়ে বিক্রি সম্ভব নয়। আর সিন্ডিকেট করে আলুর দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। যেগুলো আগের মাল, আর মাল নাই, আমার শেষ, এই জন্য এই দামে বেচতে শেষ। সরকারি রেটে আমরা বেচতে পারতেছি না, আমরা এই রেটে কিনতে পারবো না, আমরা বিক্রি করতে পারবো না। আমরা তো রুশকান্দা, গরিব মানুষ, রুশকান্দা বেচতে পারবো না। সরকার বলতেছে যে 30 টাকা আলু বেচবো, 30 টাকা আলু কিনে যায় না, 30 টাকা বিক্রি করবো কিভাবে? আলু তো টোটালে নাই, সব সিন্ডিকেট হয়ে গেছে। দেশের কোথাও সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না। এই অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কোল্ড স্টোরে আজকে আমাদের পদক্ষেপ থাকবে কঠোর, একেবারে কঠোর। 27 টাকার বেশি কোথাও থেকে বেরোতে দেওয়া হবে না। খুচরা পর্যায়ে সেটি আমরা পর্যায়ক্রমে, যেমন আগামীকালকে পাইকারিতে শক্ত হয়ে যাব, পরের দিন খুচরা পর্যায়ে, কারণ এর মধ্যে আগের আলুগুলো তাদের চলে যাবে। আর সেই সাথে বাজার তদারকি জোরদার করার কথা জানান কৃষিমন্ত্রী। এই 2-1 দিনের মধ্যেই বাজার মনিটরিংটাকে আরো অনেক জোরদার করব। তা আপনারা জানেন যে একটা খোলা বাজার অর্থনীতিতে, মুক্ত বাজার অর্থনীতিতে বল প্রয়োগ করে এটা করা যায় না। এদিকে বুধবার থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মচারীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 4র্থ শ্রেণীর কর্মচারী হয়েও আক্তারুজ্জামান খান গত কয়েক বছরে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মিরপুর 10 নম্বরের ডি ব্লকে একটি 6তলা বাড়ি, পাশেই আরও একটি ফ্ল্যাট ও একই এলাকায় একাধিক প্লটের মালিক আক্তার। এছাড়া নিজের নামেই রয়েছে একটি প্রাইভেট কার। ময়মনসিংহের গ্রামের বাড়িতেও অঢেল সম্পত্তির মালিক স্বাস্থ্যের এই 4র্থ শ্রেণীর কর্মচারী। এর আগে দুদক তার সম্পদের হিসেব চাইলে আক্তারের জবাবে সন্তুষ্ট না হয়ে বুধবার দুপুরে মিরপুরের সরেজমিনে অনুসন্ধানে যায় দুদক ও গণপূর্তের যৌথ টিম। এ সময় আক্তারের দেয়া তথ্যের সঙ্গে তাদের অনুসন্ধানী প্রতিবেদন মিলিয়ে দেখেন তারা। তবে পরবর্তী করণীয় কি, এ বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি অনুসন্ধানী কর্মকর্তা। কথা বলতে রাজি হননি অভিযুক্ত আক্তারও। ভাবে মূল্য যাচাই না করে প্রাক্কলন প্রস্তুত না করার কারণে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে, যার ফলে ঠিকাদারকে অধিক মূল্য পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং সেই সুযোগ সৃষ্টি করে অতিরিক্ত মূল্য প্রদান করা হয়েছে।
রাজধানীর চকবাজার এলাকায় ভেজাল শিশু খাদ্যের বিরুদ্ধে অভিযান করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি সেখানে। মামুন। হাফসা, আপনি জানেন যে বাজারে বিভিন্ন ধরনের যে কসমেটিক্স রয়েছে সেই কসমেটিক্সে আসলে ভেজালের সয়লাভ। সেই কসমেটিক্সের ভেজাল রোধেই র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছেন তারা রাজধানীর পুরান ঢাকায় অর্থাৎ এই পুরান ঢাকার চকবাজারে বিভিন্ন ছোট ছোট বিল্ডিংয়ে তারা নকল কসমেটিক্স পণ্য সামগ্রী তারা উৎপাদন করে থাকেন, যেগুলো আসলে মান এবং অনুমোদন কোনোটি আসলে নেই। সেই সকল ভেজাল পণ্য রোধেই আসলে আজকে দুপুর থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন সারোয়ার আলম, তার নেতৃত্বে এখানে অভিযান চালাচ্ছেন। আরেকটি বিষয় হলো একটি কসমেটিক্স এবং শিশু খাদ্য অর্থাৎ শিশুদের যে চকলেট আইটেম রয়েছে, এই ধরনের বিদেশি যে বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ শিশু খাদ্য রয়েছে, এই চকলেটগুলো মান অর্থাৎ উৎপাদনের তারিখ বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে তারা আসলে একটা তারিখ বসে অর্থাৎ মানহীন এবং উৎপাদনের তারিখ শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে আবার তারা এই সকল পণ্যের মধ্যে তারিখ বসিয়ে বাজারে বিক্রি করেন। এবং এখানে আমাদেরকে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন উনি আমাদেরকে বলেছেন যে এই চকলেটগুলো ঢাকার অর্থাৎ রাজধানী বিভিন্ন যে বড় বড় সুপার শপ রয়েছে, বিশেষ করে রহিমা ফ্রুজের যে আগোরা এবং আপনার এসিআই কোম্পানির যে স্বপ্ন রয়েছে, এই সব কোম্পানিতেও তারা তাদের চকলেটগুলো সরবরাহ করে থাকেন এবং সেই ধরনের নথিপত্র অর্থাৎ কাগজপত্র র্যাবের হাতে রয়েছেন এবং এখানে এইসব বিষয় পাওয়া গেছে। তো আমরা এই আজকের অভিযানটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে বা কী কী তারা পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তার কাছে জানতে কখন থেকে আপনারা অভিযান শুরু করেছেন এবং অভিযানে আসলে কী কী পদক্ষেপ নিয়েছেন বা কী ব্যবস্থা নিয়েছেন? আমরা আজকে র্যাব 10 এবং বিএসটিআর যৌথ উদ্যোগে এখান দুপুর 1টা থেকে আমরা অভিযান চলছে বা চালাচ্ছি। এখানে যে বিষয়গুলো আমরা পেয়েছি এগুলো খুব দুঃখজনক। আজকে আমরা প্রায় 4টা নকল কসমেটিক্স ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি এবং এখানে সাথে প্রায় এখানে 8টি দোকানেও, তো যেখানে আপনার প্রায় 21 রকমের কসমেটিক্স আইটেম, বিশেষ করে যেগুলি বাচ্চাদের জন্য প্রয়োজনীয় সেইগুলো তারা নকল করে তৈরি করছে বিদেশি আইটেমগুলি। আরেকটি বিষয় হচ্ছে আজকে পেয়েছি হচ্ছে যে আমার হাতে রয়েছে চকলেট। এখানে দেখলাম যে এই চকলেটগুলি এক্সপায়ারি যাওয়ার পরে এগুলো নতুন করে তারিখ বসিয়ে আবার রিপ্যাক করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার হাতে যে চকলেটগুলো রয়েছে এগুলো আরও 3 মাস আগে উত্তীর্ণ হয়েছে, এইগুলি আবার রিপ্যাক করা হচ্ছে। এবং দুঃখজনক হলো এই প্রোডাক্টগুলি তারা বিভিন্ন সুপার শপগুলো সাপ্লাই দিচ্ছে। আমরা দেখছি আসলে এর সাথে কারা কারা জড়িত প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ জনাব সারোয়ার আলম আপনাকে। তো হাফসা, যেমনটি আপনাকে বলছিলাম যে শিশু খাদ্যে ভেজাল রোধেই কিন্তু এই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে যাচ্ছেন এবং আরও কিছু দোকান রয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের সবশেষ তথ্য। রাজধানীর চকবাজার এলাকায় ভেজাল শিশু খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে বিষয়ে জানাতে ওবায়দুল্লাহ মামুন যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দালাল চক্রের সাথে জড়িত হাসপাতালগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে বলেও জানায় র্যাব। একজন মহিলা আমাকে বলল যে আপনি এখানে ভর্তি করে কোনো লাভ হবে না, কারণ এখানে আপনার 2-3 মাস পরে বুঝছেন ঘোরাঘুরি করতে হবে। আমার কাছে আসেন, 1 সপ্তাহ মানে কাজ করে দেবো। ওই আমার একটা লোক আছে এই প্রফেসর, ওনারে 25-30 হাজার টাকা হইলেই হয়ে যাবে। এখানে যা খরচ হবে আমাদেরও এখানেও তা খরচ হবে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কথা বলে দেখতে পারেন। এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত পঙ্গু হাসপাতালে থাকা দালালরা। ঢাকা ও ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের এসব কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে পঙ্গু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেত দালাল চক্রের সদস্যরা। রোগী প্রতি পাওয়া যেত 1 থেকে 2 হাজার টাকা। এছাড়া বিভিন্ন বাহানায় তাদের কাছ থেকে হাতিয়ে নিত হাজার হাজার টাকা, আর দিতে না পারলে করত হয়রানি। পঙ্গু হাসপাতাল থেকে রোগী অন্য হাসপাতালে নিয়ে গেলে কত করে টাকা পান আপনারা? ওই যে রুগী বুঝে মনে করে 1000 দেয়, 2000 দেয়। এই রোগী নিয়ে কি করতেন? আমি ক্লিনিকে দিতাম। মানে এখান থেকে আপনি রোগী নিতেন, যে ক্লিনিকে চাকরি করছে। বুধবার অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রত্যেককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি আদেশ অমান্য করে বা এই যে নিটোর থেকে যে আদেশ দেওয়া হয়েছে এখানে কোনো দালালি কার্যক্রম চালানো যাবে না বা কোনো সরকারি কাজে বাধা সৃষ্টি করা যাবে না, তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে। দালাল চক্রের সাথে সংশ্লিষ্ট হাসপাতালগুলোও জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে জানায় র্যাব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যানকোভিডই নয়, হিউম্যান ট্রায়ালে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আরও 2টি ভ্যাকসিন আছে পাইপলাইনে। ব্যানকোভিড নিয়ে আত্মবিশ্বাসী হলেও নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশের গ্লোব বায়োটেক। রাশেদ লিমনের রিপোর্ট।
করোনা মুক্তির পথ খুঁজছে গোটা বিশ্ব। এরই ধারাবাহিকতায় ভ্যাকসিন ট্রায়ালে সবার আগে এগিয়ে রাশিয়ার স্পুটনিক 5 ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের শেষ পর্যায়ে তারা। সমানতালে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফাইজার আর মডার্না, জার্মানির বিয়নটেক, আছে চীনের সিনোভ্যাকও। একই গতিতে এগিয়েও ক্লিনিক্যাল ট্রায়ালে কিছুটা জটিলতায় খানিকটা পিছিয়ে পড়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ডের ভ্যাকসিন। অন্যদিকে এই দূরে একেবারে পিছিয়ে নেই বাংলাদেশের ভ্যাকসিন ব্যানকভিড। নিজেদের পাট চুকিয়ে সিআরওর মাধ্যমে মানবদেহে প্রয়োগের অনুমতির অপেক্ষায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্তি আরও আত্মবিশ্বাসী করেছে এর গবেষকদের। স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে অ্যাডভান্স করেছি, যেভাবে আসলে হওয়া উচিত, সেই জিনিসগুলোই হয়েছে এবং সেটার ফলশ্রুতিতেই আজকে WHO আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটকে এনলিস্ট করেছে। গ্লোব বায়োটেক তারাই একমাত্র কোম্পানি হিসেবে 3টা ভ্যাকসিন ক্যান্ডিডেটকে এনলিস্ট করাতে পেরেছে WHO-তে। তো এটা একটা অনেক বড় ব্যাপার, এটা একটা গর্বের জায়গা। তবে মানবদেহে প্রয়োগের পর দেখা দিতে পারে নানা অসঙ্গতি, যেমনটা হয়েছিল অক্সফোর্ডের। এমন অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় কতটা প্রস্তুত গ্লোব? প্রতিষ্ঠানটি বলছে তাদের রয়েছে বিকল্প পরিকল্পনাও। এটা প্রিক্লিনিক্যাল স্টাডি যখন হবে, 3টা তার আমরা একটা কম্পারিজন করতে পারবো যে 3টার মধ্যে কোনটা বেশি কার্যকর। হ্যাঁ, তখন আমরা সেটাকে বেশি এমফেসাইজ করতে পারবো। যে বিশ্বের অনেক দেশই কিন্তু একটা ক্যান্ডিডেট নিয়ে কাজ করতেছে, এটা একটা পর্যায়ে যায় সেটা বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এটা স্থগিত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের পরবর্তীতে আরেকটা ব্যাকআপ প্ল্যান আছে আমাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গ্লোবই একমাত্র প্রতিষ্ঠান যার একাধিক ভ্যাকসিন তালিকাভুক্ত আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের ঘটনায় গ্রামে কিংবা শহরে সালিশ করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের মামলা 180 কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুল জারি করেন। গত 18 অক্টোবর ধর্ষণের ঘটনায় সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে গত 10 বছরে সারা দেশে থানায় কতগুলো ধর্ষণের মামলা দাখিল হয়েছে এবং কতগুলো মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে তার তথ্য জানানোর নির্দেশনা চাওয়া হয়। আইন, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদী করা হয়েছে। ৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পিকে হালদারকে দেশে ফেরা মাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, বিমানবন্দরে নামা মাত্র পিকে হালদারকে ইমিগ্রেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে দেশে ফিরে আইনের হেফাজতে থেকে যেন পিকে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। 25 অক্টোবর দেশে ফিরতে চেয়ে পিকে হালদারের করা আবেদন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। গত 21 জানুয়ারি ৩,৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদার সহ 19 জনের স্থাবর অস্থাবর সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। 275 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদক মামলা করে। তবে তার আগেই কানাডায় পালিয়ে যায় পিকে হালদার। আদালত যে রায় দিয়েছেন তার মোদ্দা কথা হলো পিকে হালদার আগামী 25 অক্টোবর দুবাই থেকে ঢাকা আসবে। তার ফ্লাইট নাম্বার এমিরেটসের টিকিটের মেনশন করে দিয়েছে, সেটাও বলেছে। এবং উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টডিতে নিয়ে যাওয়া হবে। রাজধানীকে ঝুলন্ত তার মুক্ত করে মাটির নিচে নিতে কাজ শুরু হয়েছে। দুপুরে রাজধানীর জিগাতলা থেকে কাজ শুরু করে আইএসপিএবি ও কোয়াপ। তারা বলেন, জনভোগান্তি কমাতে রাতের বেলা কাজ চলবে। এ সময় কোয়াপ সভাপতি জানান, তার অপসারণে আন্তরিক কেবল অপারেটররা। হরিপদ সাহার রিপোর্ট। ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা শহরের রাস্তায় ঝুলন্ত তারের জটলাও বাড়ছিল। এই অবস্থায় 2 সিটি কর্পোরেশন তার কাটা শুরু করলে সংযোগ বিচ্ছিন্ন হয় লাখ লাখ গ্রাহকের। এক পর্যায়ে আইএসপিএবি ও কোয়াপ তার কাটার প্রতিবাদে প্রতিদিন 3 ঘন্টা সেবা বন্ধের আলটিমেটাম দিলে বৈঠকে বসেন দক্ষিণ সিটির মেয়র। সিদ্ধান্ত হয় নভেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করবে ব্যবসায়ীরা। ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম।
রোববার মেয়রের সাথে হওয়া বৈঠকের সিদ্ধান্ত কার্যকরে বুধবার রাজধানীর ধানমন্ডিতে মাটির নিচে তার টানতে প্রাথমিক কাজ শুরু করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাস্তা খোঁড়ার পাশাপাশি মাটির নিচে ড্রিলিং করে রাস্তা অক্ষত রেখেও তার টানার পাইপলাইন করা হবে বলে জানান আইএসপিএবির সভাপতি। অ্যাক্টিভ শেয়ারিংয়ের অনুমোদনটা যদি দেওয়া হয়, প্রথমত হচ্ছিল কি ইন্টারনেটের মূল্য বাড়ার সম্ভাবনা থাকবে না, আমরা দ্রুততার সহিত কাজগুলো করে ফেলতে পারবো। এবং যেসব জায়গায় ওভারহেড কেবল থেকেই যাবে সেখানে বাঞ্চ অফ কেবল থাকবে না, সেখানে হয়তো একটা কিংবা ম্যাক্সিমাম 2টা কেবল থাকবে। সিটি কর্পোরেশন রাস্তা খোঁড়ার ক্ষতিপূরণে কোনো অর্থ না নিলেও শ্রমিকের মজুরি, নতুন লাইনের তারসহ অন্যান্য খরচ বহন করতে হবে সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকেই। যে কেবলগুলি আমাদের এখন উপরে আছে, আমি আশা করব যে মেয়র মহোদয় যে টাইমটা দিয়েছেন, আমরা কাজ আজকে যেহেতু শুরু করেছি, টাইম ফ্রেমিং থাকে সব জায়গাতে একটা কিছু, কিন্তু কাজের উপরে ডিপেন্ড করে, এটা অবশ্যই সকলে বিবেচনা করবে। মাটির নিচে লাইন তৈরির কাজ শেষ হলে ঝুলন্ত তার কাটা হবে, এতে গ্রাহক সেবা বিঘ্নিত হবে না বলে জানান ব্যবসায়ীরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো। সন্ধ্যার পর সারা দেশের পূজা মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে শারদীয় দুর্গোৎসব নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি মিলন কান্তি দত্ত। সন্ধ্যা আরতির পরে মন্দিরে দর্শনার্থী ঢুকতে পারবেন না। ব্রাহ্মণ যে আরতিটা করছেন মণ্ডপে মায়ের সামনে দাঁড়িয়ে, এই ঢাকঢোল পিটিয়ে বাইরে দুর্গতি দিয়ে আরতি করা এটা নয়, কিন্তু ডিসকারেজ করা হচ্ছে যে তারা সন্ধ্যার পরে লোকজন না আসে। মন্দিরে যারা কর্তব্য দায়িত্বে থাকবে তারা অবশ্যই থাকবেন, ভলান্টিয়ার যারা নিরাপত্তার ক্ষেত্রে যারা ব্যস্ত আছেন তারা অবশ্যই থাকবেন, তাদের সামাজিক দূরত্ব মেনটেন করে বা মাস্ক টাস্ক করে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সামাজিক এই ব্যবস্থাগুলো নিয়ে। শারদীয় দুর্গাপূজা শুরু কাল। সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জায়। করোনাকালীন এবারের পূজা শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। স্বর্গলোক থেকে মর্তলোকে আসছে দেবী দুর্গা। দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পালপাড়ার মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী তার নিপুণ হাতের ছোঁয়া আর রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন এক একটি প্রতিমা। পালপাড়া থেকে জেলার বিভিন্ন পূজা মণ্ডপে অর্ঘ্য নিবেদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাগুলো। পায়ের নকশাগুলো কাজ করতেছে, টুকিটাকি কাজ আছে, একটু রঙও জায়গা জায়গায় দেওয়া লাগে। এখন শাড়ি বানাইতেছে, সাজাইতেছে, সাজ লাগাইতেছে, চুল লাগাইতেছে। এখন প্রতিমা সব মন্দিরে মন্দিরে চলে যাবে। বিভিন্ন মণ্ডপ থেকে তারা ঠাকুর নিতে আসছে, ঠাকুর নিয়ে যাচ্ছে। আমরা বগুড়া থেকে এসেছি, এখানে ভালো মূর্তি বানায়, এই জন্য প্রতি বছর আমরা এই জায়গায় থেকে মূর্তি নিয়ে যাই। করোনাকালীন সময়ে এবারের পূজা শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সকল ভক্তবৃন্দকে আমি অনুরোধ করব যে আপনারা পূজা দর্শনে আসবেন, সবাই মাস্ক পরে আসবেন। পূজা মণ্ডপগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করছি। আশা করি অন্যান্য বারের মতো নিরুপদ্রবভাবে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে এবারও দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এবছর জেলায় 475টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় নওগাঁর আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়ার সাথে চাহিদা বাড়ায় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দাম বাড়ায় খুশি মাছ চাষিরা। ব্যবসায়ীরা বলছেন ইলিশ না থাকায় দেশীয় মাছের চাহিদা বেড়েছে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ভোরে পাইকারদের হাত ডাকে জমে ওঠে মহাদেবপুর শিবগঞ্জ মোড়ে পাইকারি মাছের আড়ত। নদী জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। মাছের সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় গেল সপ্তাহ থেকে দাম বেড়েছে। আর মাছের দর বাড়ায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠছেন মাছ চাষিরা। বাজারে দাম ছিল না গত কয়েকদিন আগে, এখন একটু দাম পাচ্ছি। ইলিশ মাছ বন্ধ হওয়ার পর বাংলা মাছের দাম বেশি, কাতলা, রুই এগুলোর দাম বেশি। রুই প্রতি কেজি 180 টাকা, কাতল 190 টাকা, মৃগেল 160 টাকা, সিলভার কাপ 110 টাকা, শিং মাগুর 350 টাকা, বোয়াল 400 টাকা, কই 120 টাকা, টাকি 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন গেল সপ্তাহের তুলনায় সব মাছের দর 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এই সপ্তাহে মাছের দাম আরো বৃদ্ধি পেয়েছে এবং সামনের সপ্তাহ আরো বাড়ার সম্ভাবনা বেশি আছে। মাছের আমদানি বাড়ছে, দামও একটু বাড়ছে এবং পুকুরের মাছের আমদানি বাড়ছে, দামও আগের চেয়ে একটু বাড়তি। দিনে 700-800 হাজার কামাই হচ্ছে। সপ্তাহে প্রায় অর্ধ কোটি টাকার মাছ বেচা কিনা হলেও নিজস্ব জায়গা না থাকায় ভোগান্তিতে কারবার করতে হচ্ছে বলে জানায় ব্যবসায়ী সমিতি। আমরা ভাড়াটিয়া জায়গায় থাকি এবং সরকারকে খাজনা 16 আনা দিয়ে দিই। আমরা যদি আরো সরকারিভাবে জায়গা পাতাম
আমাদের মাছ বেচা কিনা করা আরও সুবিধা হতো। জেলায় 18,000 নিবন্ধিত চাষি মাছ উৎপাদনে জড়িত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 2 দিন আটকে থাকার পর অবশেষে ইতালি থেকে দেশে ফিরেছেন 54 প্রবাসী। মঙ্গলবার রাতে কাতার এয়ারওয়েজ একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রবাসীরা জানান, গত 19 অক্টোবর ঢাকা ছেড়ে কাতারের দোহায় যান তারা। সেখান থেকে অন্য একটি বিমানে ইতালির মিলান যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের মাঝপথে আটকে দেওয়া হয়। তাদের অভিযোগ করেন, ভিসার মেয়াদ ও করোনা সার্টিফিকেট থাকলেও সাধারণ ভিসাধারীদের যেতে দেওয়া হয়নি। কোনো কারণ ছাড়াই অহেতুক তাদের জোর করে দেশে পাঠানো হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করেন তারা। আমরা প্লাই হয়ে যাওয়ার পর ওদের কাছে ইনফরমেশন গেছে যে ইতালি গভর্নমেন্ট আমাদেরকে ব্যান করছে, আমাদেরকে ঢুকতে দিবে না, যাদের আনলিমিটেড ডকুমেন্টস আছে তাদেরকে ঢুকতে দিবে। এখন আমরা জাস্ট চাচ্ছি যে কাতার এয়ারওয়েজের কাছে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে ওদের ক্ষতিপূরণটা চাচ্ছি। সরকারকে দোষী, অবশ্যই সরকার কূটনৈতিক সম্পর্ক, পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানে ওদের সাথে ভালো সম্পর্ক নাই। এই জন্য বারবার আমরা ইতালি থেকে আমাদের সাথে অন্যান্য সব দেশের যাত্রীরা, ইভেন পাকিস্তান, আপনার সোমালিয়া, নর্মাল কান্ট্রি আমাদের থেকেও ওরা ঢুকতে পারছে, আমরা বাংলাদেশি যাত্রী হয়ে আমরা নামতে পারিনি। এবার গেছি 80,000 টাকার মতো টাকা ম্যানেজ করছি, গরু বেচছি, খেত করেছি, কিস্তির উপরে আনছি, বাড়ির দাম ওইটা পর্যন্ত নাই। দেশের বাইরের খবর। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে চূড়ান্ত বিতর্কে অংশ নেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্প মন্তব্য করেছেন, করোনা মহামারী না এলে পুনর্নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধার মুখেই পড়তে হতো না তাকে। যুক্তরাষ্ট্রের টেনেসি থেকে আরও জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি আছে মাত্র 13 দিন। এই 13 দিনকে সামনে রেখে রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তারা বিভিন্ন অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন। প্রতিদিন একাধিক অঙ্গরাজ্যে ভোটারদের কাছে গিয়ে গিয়ে তারা তাদের ভোট আনার ব্যাপারে আকর্ষণ করার চেষ্টা করছেন। The Biden lockdown, he's willing to lock you down. You guys aren't even open yet. What the hell is going on with your state? The Biden lockdown will crush America. We will crush the virus. We're doing that. We're crushing the virus. এমন এক পরিস্থিতিতে বৃহস্পতিবার টেনেসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত এবং সর্বশেষ প্রেসিডেন্ট বিতর্ক। এই নির্বাচন ঘিরে বাংলাদেশিদের মধ্যেও রয়েছে উৎসাহ উদ্দীপনা। সুন্দর ডিবেট হবে, এবার মারামারি ঝগড়াঝাটি হবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ওইটা পারবে না, তার পক্ষে এটা সম্ভব না। তো আমাদের আশা আছে যে বাইডেন জিতবে। সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। অনেকে বলেছে যারা একটু বয়স্ক, দিস ইজ প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট ডিবেট। বৃহস্পতিবার যে বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিতর্কের দিকে এখন তাকিয়ে রয়েছে সবাই। এই বিতর্কের মধ্যেই প্রার্থীর যোগ্যতা, জ্ঞান, মেধা, প্রজ্ঞা, সহনশীলতা এই সম্পর্কে একটি সম্যক ধারণা পান যুক্তরাষ্ট্রের মানুষ এবং ভোটাররা। এখান থেকেই তাদের পছন্দের প্রার্থী বাছাই করে নেয়ার একটি সুযোগ পান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বেলমন্ট ইউনিভার্সিটি, ন্যাশভিল, টেনেসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অটো প্রমোশন। পড়াশোনার দুর্বলতা কাটাতে নভেম্বর থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে মূল্যায়ন, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। পরিবার পরিকল্পনার চতুর্থ শ্রেণীর কর্মচারীর একই এলাকায় একাধিক বহুতল ভবন, অনুসন্ধানে দুদক। রাজধানীর পঙ্গু হাসপাতালের র্যাবের অভিযানে 11 দালাল আটক। এবং নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্য খালাস। দিনে ক্ষতি 100 কোটি টাকার বেশি, ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।